ক্লাস 10-এর সকলকে স্বাগত জানিয়ে এমসিকিউ কোশ্চেন এবং অ্যান্সার আলোচনা করতে চলেছি। আশা করি তোমরা সবাই ভালো আছো। একটু ব্ল্যাকবোর্ডের দিকে তাকিয়ে দেখো। এমসিকিউ প্রশ্ন উত্তর আলোচনা দ্বিতীয় অধ্যায় থেকে আমি আলোচনা করছিলাম। আমি তোমাদের দ্বিতীয় অধ্যায়ের এমসিকিউ এর 41টা অর্থাৎ 41 41টা কোশ্চেন দিয়েছিলাম। বলেছিলাম তোমরা এগুলো বাড়িতে দেখতে থাকবে, আমি আলোচনা করে দেবো এবং ওই প্রশ্নের সাথে রিলেটেড বিষয়গুলো আমি একটু ব্যাখ্যা করে দেব, যাতে পরবর্তীকালে তোমাদের ওর সাথে রিলেটেড অন্য প্রশ্নগুলোর উত্তর খুব সহজেই করার সুযোগটা আসে। তা এই মনে হতে পারে যে এমসিকিউ প্রশ্নগুলো সোজা, এটা আবার ব্যাখ্যা শোনার কি দরকার আছে? অবশ্যই দরকার আছে। তোমরা ভালো মতো জানো যে তোমাদের 15 নম্বরের এমসিকিউ থাকে আর 21 নম্বরের শর্ট কোশ্চেন থাকে। এই যে 21 এবং এদিকে 15, এই যে টোটাল 36, এই 36 নাম্বারটা তোমাদের পেতে হবে। এমসিকিউ যদি ভালো করে করা থাকে তাহলে কিন্তু এই 36 নাম্বার আউট অফ 90 খুব সহজেই পাওয়া যায়। সেই জন্য কিন্তু এটা আলোচনা করে দেওয়া। আমি তো ডাইরেক্ট শুধু প্রশ্নটির উত্তর বলে দিয়ে চলে যেতে পারতাম, কিন্তু না, সেই সঙ্গে যদি ওর সাথে রিলেটেড বিষয়গুলো আমি আলোচনা করে দিই তাহলে তোমরা শুনলে তোমাদের অনেক কাজে আসবে। এই জন্য আমি বারবার বলবো, আমাদের মাস্টারমশাইরা যারা যা যা জিনিস আলোচনা করছেন, যা যা বুঝিয়ে দিচ্ছেন, যা যা বলছেন, তোমরা সেই সমস্ত জিনিসগুলো করো ভালো করে। শুধু জীবন বিজ্ঞান না, সব সাবজেক্টগুলো, তোমাদের যে মেন 7টা সাবজেক্ট আছে সেই 7টা সাবজেক্ট কিন্তু তোমাদের খুব ভালো করে করতে হবে। এবার দেখো, জীবন বিজ্ঞানে 100-তে 100 নাম্বার হয়েছে। এই যে 100-তে 100 নাম্বার জীবন বিজ্ঞানে পাওয়াটা খুব মুশকিল, বেশ কঠিন ব্যাপার। আমি আমার চাকরি জীবনে 100-তে 100 এই দুবার, দেখো আমি 29 বছর ধরে চাকরি করছি, অর্থাৎ আমার সামনে দিয়ে 28 মাধ্যমিক ব্যাচ পার হয়েছে, অর্থাৎ তারা আমাদের স্কুল থেকে পাস আউট। এর মধ্যে 100-তে 100 কিন্তু এবার দিয়ে মোট দুবার হলো। 100-তে 100 জীবন বিজ্ঞানে খুব কঠিন ব্যাপার। একটা ড্রয়িং এর কোশ্চেন থাকে, সেখানে ফুল মার্কস অনেক সময় পাওয়া যায় না। তাছাড়াও কিছু কোশ্চেন টুইস্ট করা থাকে। এই টুইস্ট করা কোশ্চেনগুলোর অ্যান্সার করতে গেলে একটু এই জায়গাটা খাটাতে হয় পরীক্ষা হলে। হ্যাঁ, না খাটিয়ে কোনোরকম ভাবে একটা উত্তর করে দিয়ে এলে 100-তে 100 পাওয়া যায় না। জীবন বিজ্ঞানে 100-তে 100 পাওয়া খুব কঠিন, যেহেতু এখানে একটা ড্রয়িং রয়েছে, কিছু টুইস্টেড কোশ্চেন থাকে। আমি এই বলছি না যে অন্য সাবজেক্টে পেতে খুব সহজ, এটাতে পেতে খুব কঠিন। নর্মালি এমন একটা মানসিকতা তৈরি হয়ে গেছে আমাদের যে বাংলা 100-তে 100 হয় না, ইংলিশ 100-তে 100 অনেক সময় হয় না, জীবন বিজ্ঞান ওটাতে 100-তে 100 কি করে দেওয়া যাবে? ওটা কখনোই হয় না। ছবি তো কখনো ভালো হয় না। এই ইতিহাসে 100-তে 100 হয় না। এই কনসেপশনগুলো কিন্তু ভুল। এখনকার দিনের যে প্রশ্নের ধরন হয়েছে, প্যাটার্ন হয়েছে, সেই প্যাটার্নটা যদি আমরা ফলো করি এবং সেই ভেবে যদি আমরা উত্তরগুলো ঠিকঠাক তৈরি করি তাহলে কিন্তু কোনো রকমের প্রবলেম হয় না। সেই জন্য এই সমস্ত আলোচনার দরকার রয়েছে। তা চলে আসি 1-এর 21 দাগ, দ্বিতীয় অধ্যায় জীবনের প্রবাহমানতা। এই যে দ্বিতীয় অধ্যায়,
জীবনের প্রবাহমানতা, যেটা সেল ডিভিশন থেকে শুরু হয়েছে এবং বৃদ্ধি ও বিকাশ দিয়ে শেষ হয়েছে। এখানে যে কোশ্চেনগুলো আমি এর আগে আলোচনা করেছিলাম 1 থেকে 20 পর্যন্ত, আজ 21 থেকে আলোচনা করব। 1-এর 21 দেখো, তোমরা ইউক্রোমাটিন এবং হেটারোক্রোমাটিন অংশ পড়েছ। ক্রোমোজোমের নিউক্লিয় যে জালিকা থাকে তার মধ্যে দুটো অংশ আমরা দেখতে পাই, ইউক্রোমাটিন যেটা বংশগতির দিক থেকে সক্রিয়, যেখানে ক্রসিং ওভার হয় এবং ক্ষারীয় হিস্টোন প্রোটিন দিয়ে তৈরি হয়, সেই জায়গাটাকে আমরা ইউক্রোমাটিন বলে থাকি। এই 1-এর 21 নিচের কোনটি ডিএনএ এর সঙ্গে যুক্ত হয়ে ইউক্রোমাটিন গঠন করে? উত্তর হবে ক্ষারীয় হিস্টোন প্রোটিন। তোমরা জানো যে ডিএনএ অণুতে 2 রকমের প্রোটিন থাকে, হিস্টোন এবং অহিস্টোন প্রোটিন। হিস্টোন প্রোটিন এবং অহিস্টোন প্রোটিন। হিস্টোন প্রোটিন মানে ক্ষারধর্মী, যেখানে আর্জিনিন, হিস্টিডিন এবং লাইসিন নামক অ্যামাইনো অ্যাসিড বেশি পরিমাণে থাকে। আর অহিস্টোন মানে নন হিস্টোন মানে হচ্ছে আম্লিক প্রোটিন, অ্যাসিডিক প্রোটিন, যার মধ্যে ট্রিপ্টোফান এবং টাইরোসিন নামক অ্যামাইনো অ্যাসিড থাকে। এই হিস্টোন প্রোটিনটা, ক্ষারীয় হিস্টোন প্রোটিনটা হবে এক্ষেত্রে উত্তর, বাকিগুলো হবে না। নেক্সট চলে আসি 1-এর 22-এ, নিচের কোনটি ঠিক? তোমরা জানো যে ইন্টারফেস দশার 3টি উপদশা আছে, G1, S এবং G2। G1, S এবং G2, G1, S এবং G2। গ্যাপ 1 সিনথেসিস দশা এবং গ্যাপ 2, এই যে 3টি উপদশা রয়েছে ইন্টারফেস দশার, G1, S এবং G2। এস দশাতে ডিএনএ রেপ্লিকেশন ঘটে, পর্যাপ্ত পরিমাণে প্রোটিন তৈরি হয়, ডিএনএর পরিমাণ দ্বিগুণ হারে বেড়ে যায়। এই যে এস দশা সংক্রান্ত বিষয় কিন্তু এর আগে কোনো একটা ক্লাস আমি আলোচনা করেছিলাম। ইন্টারফেজের যে 3টি উপদশা আছে, G1, S এবং G2, সেই অপশন 3টে এখানে একটু খুঁজে দেখা যাক। দেখো 1-এর 22-এর ঘ দাগের যে উত্তরটা দিয়েছে, G1 প্লাস S প্লাস G2 সমান সমান ইন্টারফেজ, তাহলে বোঝা গেল G1 প্লাস S প্লাস G2 সমান সমান ইন্টারফেজ। এটা উত্তর, ইন্টারফেজ 3টি উপদশা। এবং এই ইন্টারফেজ দশার নিউক্লিয়াসকে বলা হয় মেটাবলিক নিউক্লিয়াস বা বিপাকীয় নিউক্লিয়াস, কারণ কোষ বিভাজনের প্রস্তুতি পর্ব চলে, পর্যাপ্ত পরিমাণে ডিএনএ প্রোটিন সংশ্লেষিত হয়, ডিএনএ এর পরিমাণ দ্বিগুণ হয়ে যায় এবং কোষ বিভাজনের প্রস্তুতি পর্ব চলে, নিউক্লিয়াসের আয়তন দ্বিগুণ হয়ে যায়। এই জন্য এই নিউক্লিয়াসটাকে বলা হয় বিপাকীয় নিউক্লিয়াস বা মেটাবলিক নিউক্লিয়াস। দেখবে কোশ্চেন ব্যাংকের মধ্যে থাকে বিপাকীয় নিউক্লিয়াস বা মেটাবলিক নিউক্লিয়াস কাকে বলে? ইন্টারফেজ দশা নিউক্লিয়াসকে বলা হয়। নেক্সট 1-এর 23 ক্যারিওকাইনেসিস এর 3য় দশা। দেখো ক্যারিওকাইনেসিস মানে কি? নিউক্লিয়াসের বিভাজন। নিউক্লিয়াসের বিভাজনকে ক্যারিওকাইনেসিস বলা হয়, সাইটোপ্লাজমের বিভাজনকে বলা হয় সাইটোকাইনেসিস। এই কথাগুলো খুব কমন, তোমরা শুনেছ। এই ক্যারিওকাইনেসিস অর্থাৎ নিউক্লিয়াসের বিভাজন মানে প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। ফার্স্ট হচ্ছে প্রোফেজ, সেকেন্ড হচ্ছে মেটাফেজ, থার্ড হচ্ছে অ্যানাফেজ, ফোর্থ হচ্ছে টেলোফেজ। তাহলে এখানে বলেছে 3য় দশা, 3য় দশাটা অ্যানাফেজ হবে, তোমরা ভালো মতো জানো। প্রোফেজ মানে প্রথম দশা, মেটাফেজ মানে 2য় দশা, অ্যানাফেজ মানে 3য় দশা, আর টেলোফেজ মানে 4র্থ দশা। এবং এই দশাগুলোর 3টে করে বৈশিষ্ট্য তোমাদের অবশ্যই মনে রাখতে হবে। এবং এই সেল ডিভিশনের যে প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ এবং টেলোফেজ,
মেটাফেজ এবং অ্যানাফেজের কিন্তু ছবি পরীক্ষায় আসে, এবারই একটা আসছে। সেল ডিভিশনের প্রোফেজ এবং মেটাফেজ দশার, এই অ্যানাফেজ এবং মেটাফেজ দশার ছবি কিন্তু অল্টারনেট ইয়ারে আসে। এবার যেমন অ্যানাফেজ এসছে, নেক্সট ইয়ারে হয়তো মেটাফেজ আসতে পারে। প্রোফেজ এবং টেলোফেজ পরীক্ষায় খুব একটা ছবি ভিত্তিক প্রশ্ন দেওয়া হয় না। তাহলে 4টে দশার ছবি ভালো করে প্র্যাকটিস করবে এবং প্রত্যেকটা দশার অন্তত 3টে করে মুখ্য বৈশিষ্ট্য তোমাদের মনে রাখতে হবে। এর উপরে ভিত্তি করে একটা প্রশ্ন দিয়েছিল, তোমরা কোশ্চেন ঘেটে দেখবে মাধ্যমিকে, গতবারই দেওয়া হয়েছিল, অর্থাৎ 2019-এর মাধ্যমিক পরীক্ষাতে প্রোফেজ এবং টেলোফেজ দশা একে অপরের বিপরীত 3টি বিষয় উল্লেখ করে বলো। প্রোফেজ দশাতে নিউক্লিয় পর্দার অবলুপ্তি ঘটে, টেলোফেজ দশাতে নিউক্লিয় পর্দার আবির্ভাব ঘটে। প্রোফেজ দশাতে নিউক্লিয় লাসের অবলুপ্তি ঘটে, টেলোফেজ দশাতে নিউক্লিয় লাসের পুনর আবির্ভাব ঘটে। প্রোফেজ দশাতে ক্রোমাটিন জালকগুলো জল ত্যাগ করে নির্দিষ্ট সংখ্যক ক্রোমোজোমে রূপান্তরিত হয়। টেলোফেজ দশাতে ক্রোমোজোমগুলো সরু সুতোর মতো হয় এবং পর্যাপ্ত পরিমাণে জল শোষণ করে তারা নিউক্লিয় জালকের আকার ধারণ করে, অর্থাৎ ক্রোমোজোমগুলো নিউক্লিয় জালকে রূপান্তরিত হয়। আর প্রোফেজ দশাতে নিউক্লিয় জালকগুলো জল ত্যাগ করে, অর্থাৎ নিরুদিত হয়ে, অর্থাৎ ইংরেজিতে বলা হয় ডিহাইড্রেশন, নিরুদন, ডিহাইড্রেটেড অর্থাৎ নিরুদিত হয়ে প্রোফেজ দশাতে নিউক্লিয় জালকগুলো নির্দিষ্ট সংখ্যক ক্রোমোজোমে রূপান্তরিত হয়। এটা একটু মাথায় রাখবে। আরো অনেক ঘটনা রয়েছে, আমরা উল্লেখযোগ্য কথাগুলো বেশিরভাগ বলে থাকি। এরপরে 1-24 চলে যাও। প্রাণীকোষের সাইটোকাইনেসিস সম্পর্কিত নিচের কোনটি সঠিক নয়? ক দাগের উত্তর হবে কোষপদ সৃষ্টির মাধ্যমে। এটাই উত্তর। দেখো, সেল প্লেট বা কোষপদ গঠনের মাধ্যমে সাইটোকাইনেসিস ঘটে একমাত্র উদ্ভিদ কোষের সাইটোপ্লাজমের বিভাজনের সময়। এবং তোমরা জানো যে এই সেল প্লেট বা কোষপাত কিছুই না, অনুনালিকা বা মাইক্রোটিউবিউলস থেকে টিবিউলিন প্রোটিন এবং কিছু পরিমাণে যৌগ যুক্ত হয়ে ঠিক কোষের বিষুব অঞ্চলে ফ্রাগমোপ্লাস্ট গঠন করে এবং সে ফ্রাগমোপ্লাস্ট সেল প্লেটে রূপান্তরিত হয়। সেই সেল প্লেট মধ্যচ্ছদাতে রূপান্তরিত হওয়ার পর এই মধ্যচ্ছদা বা মধ্যপর্দার উভয় প্রান্তে প্রাথমিক প্রাচীর এবং গৌণ প্রাচীর তৈরি হয়। সাইটোপ্লাজম দুটো সমান অংশে বিভেদিত হয়ে যায়। এটাকে বলা হয় সেল প্লেট ফরমেশনের মাধ্যমে সাইটোপ্লাজমের বিভাজন। এটাই হবে উত্তর, বাকিগুলো হবে না। বাকিগুলোর সঙ্গে প্রাণীকোষের সাইটোপ্লাজম বিভাজনের সম্পর্ক রয়েছে। এই বিষয়ে একটু উল্লেখ করে বলি, 1-24 ঘ দাগের যে অপশনটা দেওয়া আছে এর মধ্যে একটু ভুল আছে। গলগি বস্তুটা শব্দটা না থেকে ভালো হতো, ওই ঘ দাগের যে অপশনটা এখানে দেওয়া আছে এটা কিন্তু একটু ভুল আছে। গলগি বস্তু কিন্তু পরোক্ষভাবে উদ্ভিদ কোষের সাইটোপ্লাজমে বিভাজনে ভূমিকা নিয়ে থাকে। ক, খ এবং গ এই 3টে অপশনের মধ্যে কটা হবে উত্তর? ঘ অপশনটা কিন্তু অ্যাকচুয়ালি ভুল আছে, এটা একটু মাথায় রাখবে। এখানে অন্য কোন একটা চয়েস দিতে পারতো, এটা চয়েসটা ঠিক হয়নি। এখানে গলগি বস্তুর কোনো ভূমিকা নেই, এই প্রশ্নটা কিন্তু অ্যাকচুয়ালি ভুল। সেই জন্য আমি একটু আলোচনা করে দিলাম। এখানে এরকম দিলে ভালো হতো, টেলোফেজ দশাতে দেখা যায়, এরকম একটা অপশন দিলে ভালো হতো। যাই হোক, আমরা উত্তর পেয়ে গেছি কোষপাত সৃষ্টির মাধ্যমে, এটাই লিখবে।
ঘদাগও কিন্তু উত্তর হতে পারত। এমন ধরনের যদি অপশন থাকতো চারটে, তাহলে কিন্তু আমাদের মাধ্যমিক বলতো যে একের কদাগও উত্তর হবে, একের ঘদাগও উত্তর হবে। কেননা কোষপাত গঠনে কিন্তু গলগি বস্তুর ভূমিকা রয়েছে, গলগি বস্তুর ভূমিকা রয়েছে। সুতরাং ক এবং ঘ দুটোই হবে এক্ষেত্রে উত্তর। যেহেতু গলগি বস্তুর কোনো ভূমিকা নেই, কতটা রয়েছে গলগি বস্তুর ভূমিকা আছে, নেই শব্দটা কেটে দেওয়াই ভালো। গলগি বস্তুর ভূমিকা আছে, এটা একটু মাথায় রাখবে। গলগি বস্তুর ভূমিকা কিন্তু সাইটোপ্লাজমের বিভাজনে রয়েছে, কোষপাত সৃষ্টির মাধ্যমে ঘটে। আবার গলগি বস্তুর ভূমিকা রয়েছে। এই দুটো কিন্তু উদ্ভিদ কোষের সাথে রিলেটেড, বাকি দুটো কিন্তু প্রাণী কোষের সাথে রিলেটেড। এই জন্য আমি ঘদাকে কি করলাম, গলগি বস্তুর ভূমিকা আছে করে দিলাম। তোমরা গলগি বস্তুর ভূমিকা আছে করে দেবে, দিয়ে ক উত্তর হবে এবং ঘ দাগের চয়েসটা উত্তর হবে। যেহেতু এটা ইউটিউবে যাচ্ছে, আমাদের একটু কারেকশন করে দেওয়া উচিত, কারণ আমি এই মডেল কোশ্চেনগুলো কোশ্চেন ব্যাংক থেকেই চয়েস করে তোমাদেরকে দিচ্ছি। এরপরে চলে যায় 1-25 দাগের উত্তরটা। 1-25, নিচের কোথায় মিওসিস কোষ বিভাজন ঘটে না? দেখো উত্তর হবে মিওসিস। মিওসিস ঘটে না বলেছে, তাহলে ভ্রূণমূলে হবে। ভ্রূণমূলে মাইটোসিস সেল ডিভিশন হয়, কিন্তু রেণুমাতৃ কোষে মিওসিস সেল ডিভিশন হয়। জননমাতৃ কোষে মিওসিস সেল ডিভিশন হয়। রেণুমাতৃ কোষে হলে ওটাকে বলা হয় স্পোরিক মিওসিস। জনন কোষে হলে মানে গ্যামেটিক মিওসিস, জনন কোষ উৎপাদন হলে। রেণু উৎপাদিত হলে স্পোরিক মিওসিস, জনন কোষ উৎপাদন হলে গ্যামেটিক মিওসিস। আর জাইগোটে যদি হয় জাইগোটিক মিওসিস। জাইগোটে কিন্তু মিওসিস সেল ডিভিশন হতে পারে। আমরা যদি দেখি যে স্পাইরোগাইরা বা প্যারামেশিয়াম, এদের ঠিক জাইগোট শব্দটা ব্যবহার করা হয় না, জাইগোস্পোর বা ভ্রূণ রেণু কথাটা ব্যবহার করা হয়। এদের ক্ষেত্রে জাইগোটের মতো যে ডিপ্লয়েড কোষটা তৈরি হয়, তার মিওসিস সেল ডিভিশনের ফলে 4টে হ্যাপ্লয়েড সেল তৈরি হয়। জাইগোটিক মিওসিস কিন্তু আমরা জানি একটা ভাগ রয়েছে। সুতরাং এখানে ভ্রূণ মূলে হবে উত্তর। জাইগোটে মিওসিস হতে পারে, জননমাতৃ কোষে হতে পারে, রেণুমাতৃ কোষেও হতে পারে, কিন্তু ভ্রূণ মূলে। ভ্রূণমূল মানে উদ্ভিদের দেহকোষ, উদ্ভিদের দৈহিক বৃদ্ধির জন্য দায়ী ভ্রূণমূল। মূলের বৃদ্ধির জন্য অ্যাকচুয়ালি বেশি দায়ী এখানে হয়। গ হবে এখানে উত্তর। 1-26, নিচের কোনটি ইউক্রোমাটিনের বৈশিষ্ট্য নয়? দেখো একটু ইউক্রোমাটিন আমি বলে এলাম, এটা বংশগতির দিক থেকে সক্রিয়। এখানে ক্রসিং ওভার হয়, এখানে প্রচুর পরিমাণে ডিএনএ অণু থাকে, হিস্টোন প্রোটিন দিয়ে সেই মানে ইউক্রোমাটিন অংশটা তৈরি হয়। এখানে উত্তর হবে নিষ্ক্রিয় অংশ। দেখো কোনটি ইউক্রোমাটিনের বৈশিষ্ট্য নয়, এই হয় এবং নয় নিয়ে কিন্তু 9-6 হয়ে যায়। আমি আগের দিন বা তার আগের দিন ক্লাসে বলেছিলাম, খুব ভালো করে প্রশ্নটি দেখবে, তারপরে কিন্তু উত্তরটা লিখবে। 9 বলেছে, অর্থাৎ নিষ্ক্রিয় অংশ নয়। এই নিষ্ক্রিয় অংশটা হবে উত্তর, বাকিগুলো কিন্তু সঠিক। স্থির দশায় অর্থাৎ ইন্টারফেস দশায় হালকা রং নেয়, বিভাজনরত অবস্থাতে ইউক্রোমাটিন গাঢ় রং নেয়, একদম সত্যি। ক্রোমাটিনের সক্রিয় অংশ, এটাও সত্য। আরএনএ সংশ্লেষের মাধ্যমে প্রোটিন গঠনে অংশগ্রহণ করে, যে হিস্টোন প্রোটিন একটু আগে বললাম, এটাও সত্য। সুতরাং এগুলো সব হয়, কিন্তু নয় কোনটা? নিষ্ক্রিয় অংশ। এই নিষ্ক্রিয় অংশ এটাই হবে এক্ষেত্রে উত্তর। একটু গুলিয়ে যাবে এক্ষেত্রে। 1-27 চলে আসি। 1-27 দেখো, নিচের কোনটি সেক্স ক্রোমোজোমের বৈশিষ্ট্য নয়? তোমরা জানো যে লিঙ্গ নির্ধারণ ক্রোমোজোমগুলোকে যৌন ক্রোমোজোম বা সেক্স ক্রোমোজোম বলা হয়। দৈহিক বৈশিষ্ট্য নির্ধারণের সঙ্গে এদের কোনো ভূমিকা নেই। আমাদের ক্ষেত্রে এদের সংখ্যা 2টো। অটোজোম থাকে আমাদের 44টা,
সেই জন্য আমাদের এক একটা ডিপ্লয়েড কোষে 44টা অটোজোম থাকে, আর লিঙ্গ নির্ধারণকারী ক্রোমোজোম থাকে দুটো। পুরুষের ক্ষেত্রে থাকবে XY এবং মহিলাদের ক্ষেত্রে বা মেয়েদের ক্ষেত্রে থাকবে XX। তাহলে সেক্স ক্রোমোজোমের সংখ্যা দুটো হবে, পুরুষের ক্ষেত্রে হলে X এবং Y, মহিলাদের ক্ষেত্রে হলে X এবং X। তাহলে দেখা যাক অপশনে কি আছে। দেখো এখানে দিয়েই দিয়েছে যে সেক্স ক্রোমোজোমের বৈশিষ্ট্য নয়। দেখো মানুষের ক্ষেত্রে এদের সংখ্যা দুটি, এটাও হ্যাঁ। দেহের বৈশিষ্ট্য নির্ধারণ করে, এটা না হবে। মানুষের ক্ষেত্রে লিঙ্গ নির্ধারণ করে, এটা হ্যাঁ হবে। মহিলাদের ক্ষেত্রে XX, পুরুষের ক্ষেত্রে XY, এটাও হ্যাঁ হবে। তাহলে দেহগত বৈশিষ্ট্য নির্ধারণ করে, এটাই কিন্তু উত্তর হবে। দৈহিক বৈশিষ্ট্য নির্ধারণে সেক্স ক্রোমোজোমের কোনো রকমের ভূমিকা নেই, অটোজোমের ভূমিকা আছে। অটোজোম 46টা, তোমরা ভালো মতো জানো অটোজোম 46টা। আর গ্যামেটের ক্ষেত্রে থাকে এইভাবে 22A প্লাস X, অথবা 22A প্লাস Y, এটা হতে পারে। এটা গ্যামেটের ক্ষেত্রে হতে পারে। গ্যামেট হ্যাপ্লয়েড হয়, তোমরা জানো। আর দেহকোষগুলো ডিপ্লয়েড হয়, জননমাতৃ কোষগুলো ডিপ্লয়েড হয়। তাহলে এখানে উত্তরটা দাঁড়াচ্ছে হচ্ছে এখানকার অনুযায়ী দেহগত বৈশিষ্ট্য নির্ধারণ করে, এটাই হবে উত্তর। এটা মানে সেক্স ক্রোমোজোমের কাজ নয়। নেক্সট চলে আসি, নিচের কোন উদ্ভিদের ফুলে ইতর পরাগযোগ পাখির মাধ্যমে ঘটে থাকে? পাখির মাধ্যমে ইতর পরাগযোগ ঘটে, তোমরা ভালো মতো জানো। তিনটে ফুলের নাম ভালো করে মনে রাখবে: পলাশ, পলাশ ফুল, শিমুল ফুল, আর মাদার বলে একটা গাছ আছে, মাদার ফুল গাছ, মাদার গাছ। গায়ে একটু কাটা টাটা থাকে, ফুলগুলো বেশ বড় বড় হয় এবং লাল রঙের, খুব দৃষ্টি আকর্ষী হয়। এই পক্ষী পরাগী ফুলগুলো দৃষ্টি আকর্ষী হয় এবং খুব পরাগরেণুগুলো মিষ্টি হয় এবং ফুলগুলো বেশ বড় হয়। পলাশ ফুল খুব নামকরা ফুল, তোমরা জানো। বসন্ত উৎসবে আমাদের বিশ্বভারতী শান্তিনিকেতনে যে বসন্ত উৎসব হয়, সেখানে পলাশের একটা বিশাল ভূমিকা আছে, পলাশ ফুল। এবং আরো একটা বলে রেখে দিই, এখন কিন্তু বিশ্বভারতী অর্গানাইজেশন এর কর্তৃপক্ষেরা ওই পলাশ ফুলের, অরিজিনাল পলাশ গাছের পলাশ ফুলটা নিয়ে সাজুগুজু করার ব্যাপারটা নিষিদ্ধ করে দিয়েছে। এরা বলেছে কৃত্রিম বা আর্টিফিশিয়াল প্লাস্টিকের পলাশ ফুল কিনে সাজুগুজু করে রবীন্দ্র নৃত্য বা গান বাজনা ইত্যাদি সব করবে। এখন কিন্তু বলা হয় ওই পলাশ ফুল গাছ অবশ্যই আছে ওখানে, কিন্তু ফুলগুলো ওই সময় আর ব্যবহার করতে দেওয়া হয় না। এককালে ব্যবহার করা হতো, এখন মানে নিষিদ্ধ করে দিয়েছে। কারণ জানো যে ফুলগুলো যদি ছিঁড়ে উৎসবে মেতে ওঠে ব্যবহারের দ্বারা, তাহলে ওই ফুল গাছের বংশবিস্তার হবে না ঠিক মতন, এবং ইকোসিস্টেমের ভারসাম্য বিঘ্নিত হবে। তাহলে পলাশ হতে পারে, শিমুল হতে পারে, মাদার হতে পারে, তিনটে মনে রাখবে। এখানে দেখো শিমুল দিয়েছে, শিমুল বেশ বড় বড় ফুল হয়। তোমাদের শিমুল গাছ দেখার সৌভাগ্য খুব কমই হবে, শহর অঞ্চলে খুব কম দেখা যায়। হ্যাঁ, শিমুল তুলো তোমরা নাম শুনেছ, যাদের শিমুল তুলো দিয়ে তৈরি বালিশ খুব আগে ব্যবহার হতো, এখন গ্রামের দিকে বেশি ব্যবহার হয়। শহরে হয় না খুব একটা, সব সিনথেটিক এসে গেছে, সিনথেটিক কটন এসে গেছে। এবার চলে আসে পাথরকুচি। দেখো 1-29, নিচের কোনটি বায়ুপরাগী ফুল নয় বলেছে? নয়। ধান, গম, ভুট্টা এরা গ্রামিনী বা পোয়েসি গোত্রের গাছ, ঘাস জাতীয় গাছ। ধান, গম, যব, ভুট্টা, জোয়ার, বাজরা, রাগি এরা সবাই কিন্তু গ্রামিনী বা পোয়েসি গোত্রের উদ্ভিদ। এরা কিন্তু এমনকি বাঁশও হতে পারে, এদের একই গোষ্ঠী, এরা আখও হতে পারে। এদের কিন্তু সবসময় পরাগ মিলনটা বায়ু দিয়ে হয়ে থাকে।
এখানে বায়ু পরাগী নয় বলেছে, বায়ু পরাগী নয়, তাহলে উত্তরটা কি হবে? পাতাঝাজি। জল দিয়ে হয়ে থাকে পাতা শ্যাওলা এবং পাতাঝাজির পরাগ মিলন। তোমরা ভালো মতো জানো পাতাঝাজি, হ্যাঁ, এটা জলজ উদ্ভিদ এবং এদের পরাগ মিলন জলের মাধ্যমে হয়ে থাকে। পাতা শ্যাওলা জলের মাধ্যমে হয়ে থাকে। একটু মাথায় রাখবে, পদ্ম এবং শালুক যদিও এরা জলে বসবাস করে, এরা অর্ধ নিমজ্জিত বা আংশিক নিমজ্জিত জলজ উদ্ভিদ, এদের পরাগ মিলন কিন্তু বায়ুর মাধ্যমে হয় না। হ্যাঁ, এই পতঙ্গের মাধ্যমে হয়, জলের মাধ্যমে হয় না। মনে হয় জলে জন্মে মানে জলের মাধ্যমে হবে, হবে না, একটু মাথায় রেখে দেবে। এবার চলে যাই 1-30 এবং আজকের শেষ কোশ্চেন 1-30। 1-30-এ দেখো, পাথরকুচির অঙ্গজ বিস্তারের মাধ্যম হলো খর্বধাবক। কচুরিপানাতে খর্বধাবক দেখা যায়, হবে না। রসালো মূল, রসালো মূলটা আমরা দেখতে পাই ডালিয়াতে, হবে না। এমনকি রাঙা আলু বা মিষ্টি আলুতে দেখা যায়, উত্তরটা হচ্ছে না। রেণু অযৌন জননের একক মস কিংবা ফার্নে দেখা যায়, বা ছত্রাক জাতীয় উদ্ভিদে দেখা যায়, এটাও হচ্ছে না, কারণ এগুলো খর্বধাবক। অস্থানিক মুকুল পাথরকুচি বলেছে। দেখো, পাথরকুচি গাছের যে পাতাতে, পাথরকুচি গাছের যে পাতা, সেই পাতাতে অস্থানিক মুকুল থাকে, অস্থানিক মুকুল থাকে। পাথরকুচি গাছের যে পাতা, এর কিনারাগুলো একটু সামান্য, একটু সামান্য, একটু সামান্য একটুখানি পাথরকুচি গাছের